Assalamu alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel. Hope all of you are well by the grace of Almighty Allah. Dear viewers, আজকে আমরা right form of verb নিয়ে আলোচনা করব। Dear viewers, I am happy to tell you that আমরা 100টি right form of verb এর রুল নিয়ে আলোচনা করব এবং একটি ক্লাসে 100টি রাইট ফর্ম অফ ভার্বের রুল নিয়ে আলোচনা করা সম্ভব নয়, এজন্য আমরা 10টি ক্লাসে ভাগ করে নিয়েছি। আজকে তার প্রথম এপিসোড। প্রতিটি এপিসোডে থাকবে 10টি করে রুল। আপনারা যদি কোনো রুলে বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। ওকে ডিয়ার ভিউয়ার্স, লেটস বিগিন আওয়ার ক্লাস। ডিয়ার ভিউয়ার্স, আজকে রাইট ফর্ম অফ ভার্বের ফার্স্ট এপিসোড। আশা করি সবাই 1 to 10 1 থেকে 10টি এপিসোড খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্বে আর কোনোই প্রবলেম থাকবে না আপনাদের। আপনারা অবগত আছেন যে এমন কোনো এক্সাম নেই যে রাইট ফর্ম অফ ভার্ব আসে না। সো ওয়াচ দিস ভিডিও সো কেয়ারফুলি। রুল নম্বর 1, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ডু নট, ডাজ নট, ডিড নট এরপরে ব্র্যাকেটের মধ্যে কোনো ভার্ব দেখেন, তাহলে ওই ভার্বটি অবশ্যই ভার্বের বেস ফর্মে লিখতে হবে। বেস ফর্ম হচ্ছে যে ভার্বের সঙ্গে এস, ইএস, ডি, ইডি, আইএনজি কোনো কিছুই যোগ হয় না, তাকে ভার্বের বেস ফর্ম বলা হয়। ফর এক্সাম্পল, সামিরা ডাজ নট গো টু কলেজ। আমরা যদি বলতাম সামিরা ডাজ নট গোস টু কলেজ, তাহলে এটা ভুল হয়ে যেত। অ্যানাদার এক্সাম্পল, হি ডিড নট কাম হেয়ার। আমরা যদি বলতাম হি ডিড নট কেম হেয়ার, তাহলে এটা ভুল হয়ে যেত। দে ডু নট কামিং হেয়ার, এটা বললে ভুল হয়ে যাবে, আমাদেরকে বলতে হবে দে ডু নট কাম হেয়ার। রুল নাম্বার 2, যদি কোনো সেন্টেন্সের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব থাকে, তারপরে ব্র্যাকেটের মধ্যে যদি কোনো ভার্বের অপশন থাকে, তাহলে অবশ্যই ওই ভার্বটিকে ভার্বের বেস ফর্মে বসাতে হবে। মডাল অক্সিলারি ভার্বগুলো কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, অট টু, মাস্ট, এগুলি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে অবশ্যই আমাদেরকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ফর এক্সাম্পল, শি উইল কাম হেয়ার টুমোরো। আমরা যদি বলি শি উইল কামিং হেয়ার টুমোরো, তাহলে ভুল হয়ে যাবে। আবার যদি বলি উই ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, এটা না বলে আমরা যদি বলি উই ক্যান কমপ্লিটিং দ্য ওয়ার্ক, তাহলেও ভুল হয়ে যাবে। কারণ আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পরে কোনো ভার্ব আসলে অবশ্যই ভার্বের বেস ফর্মে লিখতে হয়। অ্যানাদার এক্সাম্পল, আই উইল ডু দ্য ওয়ার্ক, এটি না বলে আমরা যদি বলি আই উইল ডাজ দ্য ওয়ার্ক, তাহলেও ভুল হয়ে যাবে। অ্যানাদার এক্সাম্পল, শি উইল গোজ টু কলেজ, এটা বললে ভুল হবে, আমাদেরকে বলতে হবে শি উইল গো টু কলেজ। আপনাদের জন্য একটা থাকবে, উই শুড রিসিভিং ইট নাকি উই শুড রিসিভ ইট, হুইচ ওয়ান ইজ কারেক্ট? জাস্ট রাইট ডাউন ইট কমেন্ট বক্স। রুল নাম্বার 3, যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড বেটার, হ্যাড বেটার, উড বেটার, হ্যাড রেদার, উড রেদার, উড সুনার, ইউজ টু, ক্যান নট বাট, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়ার টু এমনটি যদি থাকে, তাহলে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটিকে বসাবো সেটি অবশ্যই ভার্বের বেস ফর্মে লিখতে হবে। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি বসাবো সেটি অবশ্যই ভার্বের বেস ফর্মে বসাতে হবে। ফর এক্সাম্পল, আই ইউজ টু গো দেয়ার, শি ইউজ টু কাম হেয়ার। আমরা যদি বলি শি ইউজ টু কামিং হেয়ার, তাহলে ভুল হয়ে যাবে। আই হ্যাভ টু রিসিভ ইট, শি হ্যাজ টু কল মি। আমরা যদি বলি শি হ্যাজ টু কলস মি,
তাহলে ভুল হয়ে যাবে, কারণ আমরা জানি হ্যাভ বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, উড সুনার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং ইজ টু, অ্যাম টু, আর টু, ইউজ টু, ক্যান নট বাট এই ভার্বগুলির পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটিকে অবশ্যই ভার্বের বেস ফর্মে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 4, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সেই সেন্টেন্সের মেন ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, কখন আমরা এস যোগ করব এবং কখন ইএস যোগ করব অবশ্যই এই ভিডিওটা দেওয়া আছে আমার চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন, কারণ এস এবং ইএস খুব একটা জটিল বিষয়। তাহলে কোনো সেন্টেন্সের সাবজেক্টই যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কি কি? হি, শি, ইট অথবা যে কোনো একটি নাম এমনটি যদি থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের যে মেন ভার্ব থাকবে তার সঙ্গে এস অথবা ইএস যোগ করতেই হবে। ফর এক্সাম্পল, মামুন গোজ টু কলেজ, she writes a letter, the car runs well, it goes nicely, she calls me, he eats rice, Rikta comes here, হীরা বাইস আ ফোন। এই যে এই ভার্বগুলির সঙ্গে এস অথবা ইএস যোগ করলাম কারণ এই সেন্টেন্সের সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রুল নাম্বার 5, যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ হয় তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে যদি কোনো ভার্বের অপশন থাকে অথবা কোনো ভার্ব আসে তাহলে অবশ্যই সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। আর যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ না হয়ে প্যাসিভ হয় তাহলে অবশ্যই ওই ভার্বটিকে V3 করতে হবে অথবা পিপি করতে হবে। পিপি মিন্স পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নম্বর রূপ। কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এটি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তাহলে ডিয়ার ভিউয়ার্স, সেন্টেন্সটি অ্যাক্টিভ হলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে ভার্ব আসলে আইএনজি যোগ করতে হবে। আর যদি প্যাসিভ হয় তাহলে অবশ্যই মেন ভার্বটাকে পাস্ট পার্টিসিপলে করতে হবে। ফর এক্সাম্পল, হি ইজ রাইটিং আ লেটার। আমরা যদি বলি এ লেটার ইজ তাহলে অবশ্যই মেন ভার্বটাকে কি করতে হবে? V3 করতে হবে। এ লেটার ইজ রিটেন বাই হার। উই আর ডুইং দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ইজ ডুইং বাই আস। এটা লিখলে ভুল হয়ে যাবে, আমাদেরকে লিখতে হবে দ্য ওয়ার্ক ইজ ডান বাই আস। দেখুন, ডু এর আগে ইজ হয়েছে কিন্তু দ্য ওয়ার্ক সাবজেক্ট এবং এই সেন্টেন্সটি প্যাসিভের, এজন্য ইজ থাকা সত্ত্বেও ভার্বের সঙ্গে আইএনজি হয়নি, V3 হয়েছে। এজন্য সেন্টেন্সটি অ্যাক্টিভ হলে ভার্বের সঙ্গে আইএনজি, আর যদি প্যাসিভ হয় তাহলে ভার্বের সঙ্গে V3। দ্যাটস ওয়াই আপনাকে বুঝতে হবে সেন্টেন্সটি কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। রুল নাম্বার 6, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইদার ডট ডট ওয়ার অথবা নিদার ডট ডট নর থাকে তাহলে এগুলি দ্বারা যখন দুটি সাবজেক্ট যুক্ত করবে তখন আমরা যে সেন্টেন্সের মধ্যে ভার্বটি বসাবো সেটা সেকেন্ড অথবা শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। আর একটু সহজ করে বলি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইদার ডট ডট অর অথবা নিডার ডট ডট নর দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে অবশ্যই শেষের সাবজেক্ট অনুযায়ী সেন্টেন্সের মধ্যে ভার্বটি বসাতে হবে। যেমন ইদার ইউ অর হি ইজ প্রেজেন্ট হেয়ার, তাহলে অবশ্যই শেষের সাবজেক্ট কোনটা? হি, এজন্য হি হওয়ার কারণে আমরা লিখলাম ইজ। যদি এমনটি থাকতো ইদার হি অর ইউ ড্যাশ প্রেজেন্ট হেয়ার তাহলে অবশ্যই আমরা লিখব আর প্রেজেন্ট হেয়ার, কারণ এখানে শেষের সাবজেক্টটা হচ্ছে ইউ।
Another example, either the boys or she is coming here, not are coming here. কারণ either the boys or she হচ্ছে শেষে, এজন্য শেষের সাবজেক্ট অনুযায়ী আমাকে ভার্বটি বসাতে হবে। রুল নাম্বার 7, যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেয়ার সাবজেক্ট হিসেবে আসে তাহলে অবশ্যই দেয়ারের পরে যে নাউনটা থাকবে ওই নাউন অনুযায়ী আমাকে সেন্টেন্সের ভার্বটি বসাতে হবে। নাউনটি যদি সিঙ্গুলার হয় ভার্বটি হবে সিঙ্গুলার, নাউনটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটি হবে প্লুরাল। ফর এক্সাম্পল, দেয়ার আর সাম বয়েজ অন দ্য ফিল্ড নাও। তাহলে দেখুন দেয়ারের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটার পরে আছে সাম বয়েজ, তাহলে সাম বয়েজ হচ্ছে প্লুরাল, এজন্য এখানে আর হয়েছে। দেয়ার ড্যাশ আ কাউ অন দ্য রোড নাও, তাহলে এখানে আছে কাউ, কাউ মানে এ কাউ একটা গরু, তাহলে ইজ আ কাউ। যদি থাকতো দেয়ার ড্যাশ আ কাউ ইয়েস্টারডে, তাহলে আমরা লিখতাম ওয়াজ, কারণ এটা পাস্ট টেন্স। অ্যানাদার এক্সাম্পল, দেয়ার ওয়ার সাম বুকস অন দ্য টেবিল ইয়েস্টারডে, গতকালকে টেবিলের উপরে কিছু বই ছিল, গতকালকে টেবিলের উপরে কিছু বই ছিল। There are some mangoes in the room. There are some birds in the sky. আকাশে কিছু পাখি আছে। রুল নাম্বার 8, যদি কোনো সেন্টেন্সের মধ্যে রিসেন্টলি, লেটলি, ইয়েট, অলরেডি, জাস্ট, জাস্ট নাও এগুলি থাকে তাহলে অবশ্যই ওই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। ফর এক্সাম্পল, শি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক রিসেন্টলি, অথবা শি হ্যাজ রিসেন্টলি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক জাস্ট নাও, উই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক জাস্ট নাও। They haven't come here yet. She has received a letter just. We have already written a book. এই যে দেখুন অলরেডি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও এগুলি সেন্টেন্সের মধ্যে ইউজ হয়েছে, এজন্য সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, টেন্স অবশ্যই জানতে হবে, যদি না থাকে টেন্স তাহলে ইংলিশে থাকবে না কোনো সেন্স। এজন্য ইংলিশে সেন্স আনার জন্য আপনাকে টেন্স সম্পর্কে ভালোভাবে নলেজ নিতে হবে, এবং এই টেন্স নিয়ে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই এই সম্পর্কে আপনাদের জন্য ভিডিও দেওয়া আছে, অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। রুল নাম্বার 9, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কোনো কাজ বোঝায় তাহলে অবশ্যই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। ফর এক্সাম্পল, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, এটা হচ্ছে তার অভ্যাসগত কাজ। অ্যানাদার এক্সাম্পল, দ্য সান রাইজেস ফ্রম দ্য ইস্ট, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, এটা চিরন্তন একটা সত্য। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটাও একটা চিরন্তন সত্য। এমনটি যদি বোঝায় চিরন্তন সত্য অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট তাহলে অবশ্যই এগুলি আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। রুল নাম্বার 10 অ্যান্ড লাস্ট ওয়ান, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, অফেন, এভরিডে, রেগুলারলি, নাও অ্যান্ড দেন এই কথাগুলি বা এই ওয়ার্ডগুলি যদি থাকে তাহলে অবশ্যই ওই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। ফর এক্সাম্পল, শি অফেন ডিস্টার্বস মি, শি কামস হেয়ার রেগুলারলি, শি কলস মি রেগুলারলি। উই গো টু স্কুল এভরি ডে, উই গো টু কলেজ এভরি ডে। She takes food for her every day.
They read the books attentively, regularly. They watch television now and then. Dear viewers, এগুলি ছিল আজকের আমাদের আলোচনা রাইট ফর্ম অফ ভার্বের রুলস 1 to 10 1 থেকে 10 পর্যন্ত। নেক্সট এপিসোড 2 তে আমরা 11 থেকে 20 পর্যন্ত 11 to 20 রাইট ফর্ম অফ ভার্বের রুলস আমরা দেখব। এর মধ্যে যদি কোনোটা বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং সবাই 1 to 10 এই 10টি এপিসোড অবশ্যই দেখবেন। প্রতিটি এপিসোডে 10টি করে রাইট ফর্ম ভার্বের রুলস দেওয়া থাকবে এবং এ নিয়ে এক্সাম্পল সহকারে আলোচনা থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যান এবং আপনার ফেভারিট পার্সনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে করে তারাও বেনিফিটেড হয়। ডিয়ার ভিউয়ার্স, here is the end of our class for today. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম।